বন্ধুরা, আজ চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী। এবার একাদশীর মাহাত্ম্য শ্রবণ করা এবং পড়া দুটোই খুব পুণ্যের কাজ। এবার সবার তো সময় হয় না, আর সবাই একাদশী ব্রত পালন করেনও না। কাজেই আমি পড়ে শোনাচ্ছি, তোমরা যার যার সময় হবে একটু মাহাত্ম্যটা শুনে নিও। চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশী। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ বললেন, মহারাজ দিলীপের নিকট মহর্ষি বশিষ্ঠ এই ব্রতের বিষয়ে যা বলেছিলেন তা আপনাকে জানাচ্ছি। পুরাকালে মনোরম নাগপুরে স্বর্ণনির্মিত গৃহে নাগগণ বাস করত। তাদের রাজা পুণ্ডরিক, তিনি গন্ধর্ব, অপ্সরা ও কিন্নরগণ দ্বারা সেবিত হতেন। তার রাজ্যে ললিত নামক গন্ধর্ব স্ত্রী অপ্সরা ললিতার সঙ্গে সুখে বাস করত। একদিন তার রাজসভায় ললিত গান করছিল। হঠাৎ তার স্ত্রীর কথা মনে হওয়ায় গানের সুর, তাল, লয় কেটে গেল। ওই সভায় কর্কটক নামক নাগ ছিল। সে ললিতের মনোভাব বুঝতে পেরে রাজাকে জানালো। রাজা পুণ্ডরিক ক্রোধান্বিত হয়ে ললিতকে বললেন, রে দুর্মতি, তুমি রাক্ষস হও। ললিত তৎক্ষণাৎ ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন লম্বা, মুখ পর্বত গুহার ন্যায়, চোখ দুটি জ্বলন্ত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন পরিমিত প্রকাণ্ড শরীর। সে দুর্গম বনে প্রবেশ করল। নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। ললিতা অত্যন্ত দুঃখার্ত হলেও তার সঙ্গ ত্যাগ করল না। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে গিয়ে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দেখতে পেল। সে মুনিবরের চরণে প্রণত হয়ে বলল তার স্বামীর দুরবস্থার কথা এবং জানতে চাইল রাক্ষসত্ব হতে তার মুক্তির উপায়। মুনিবর বললেন, চৈত্র মাসে শুক্লপক্ষে যে কামদা একাদশী আছে, তুমি ওই ব্রত যথাবিধি পালন করো এবং ব্রতের ফল স্বামীর উদ্দেশ্যে অর্পণ করো। এবার সেই মতো অর্পণ করায় ললিত তার পূর্বের গন্ধর্বদেহ প্রাপ্ত হল এবং ললিতা সহ গন্ধর্বলোকে গমন করল। এই একাদশী ব্রত ব্রহ্ম হত্যা, পাপ বিনাশক এবং পৈশাচিকত্ব নাশকারী। এই হলো চৈত্র মাসের শুক্লপক্ষে কামদা একাদশীর মাহাত্ম্য।